সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, নিরাপদে আছো। বেশ কয়েকদিন পর তোমাদের তৃতীয় বর্ষের ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। যে পেপারটি আমি তোমাদেরকে পড়াচ্ছি সেই পেপারটির নাম তোমরা সকলেই জানো, জেন্ডার ও বাংলাদেশের রাজনীতি। তো এই পেপারের বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে। তো আমরা জানি না যে আমাদের এই করোনা পরিস্থিতি কতদিন চলবে বা আমরা কখন স্বাভাবিক জীবনে ফিরতে পারব। তবে আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই আমাদের স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেখানে আমরা ফিরে যাব। কিন্তু যে পর্যন্ত আমরা সেখানে ফেরত না যাই ততদিন পর্যন্ত আমি তোমাদেরকে বারবার করে আবারও অনুরোধ করছি যে তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলি করো। অনলাইনে প্রত্যেকটা টিচার তোমাদের প্রতিটা পেপার নিয়ে আলোচনা করছেন নিয়মিতভাবে, এবং খোলার পর তোমরা হয়তো খুব একটা সময় হাতে পাবে না, তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে। কাজে এখন যে অফুরন্ত সময় তোমাদের হাতে, দুশ্চিন্তা আসবে, সমস্যাও থাকবে, সব কিছুকে পাশ কাটিয়ে যদি একটু পড়াশোনার মধ্যে নিজেকে নিবিষ্ট করো তাহলে সময়টাও ভালো কাটবে এবং নিজেরও উপকার হবে। পরিবারের সকলকে তোমার যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব সেটুকু সাপোর্ট দেওয়ার পাশাপাশি নিজের পড়াশোনার দিকে মনোযোগ দিবে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আমরা এই পেপারটিতে আমরা পড়েছি যে আমরা কেন এই পেপারটি প্রথমত পড়ব। অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে, কারণ আমরা প্রতিটা মানুষ আলাদা, আমাদের প্রতিটা মানুষের মনোভাবও আলাদা, কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে সেটা যেটা সর্বজন বিদিত, যেটা ভালো, যেটা ন্যায়, সেই জিনিসগুলি আমাদেরকে ধারণ করতে হবে, গ্রহণ করতে হবে। তো প্রথমে আমি যে কথাটি বলতে চাই, আমি প্রথমে এই পেপারটি আলোচনার শুরুতেই আমি যে কথাটি বলেছি সেটা হলো যে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এরকম একটি পেপার আমি কেন পড়ব। কারণ এটার আগে সরাসরি নাম ছিল নারী ও রাজনীতি, এখন এটা একটু চেঞ্জ এসছে। তো কই পুরুষ ও রাজনীতি নিয়ে তো কোনো কথা নাই। হ্যাঁ, তাহলে এই বিষয়টি আমাদের একটু ভাবতে হবে। তোমাদেরকে যে কথাটা আমি আগেও বলেছি আরেকবার বলছি, সেটা হলো নারী এবং পুরুষ মুদ্রার এপিঠ এবং ওপিঠ। আমরা যেমন দুটো হাত দুটো পা সৃষ্টিকর্তা দিয়েছেন, ঠিক তেমনি সৃষ্টিকর্তারই একটি ফর্ম হচ্ছে নারী আর একটি ফর্ম হচ্ছে পুরুষ। এই ফর্মের মধ্যে আমরা যারা নারী হয়ে এসছে তারা একটি ফর্ম, যারা পুরুষ হয়ে এসছে তারা একটি ফর্ম, কিন্তু নানা কারণে সমাজ কর্তৃক নানা ধরনের নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি প্রথা যাই বলো না কেন এগুলি ইত্যাদি চাপিয়ে দিতে দিতে নারীরা একটু পিছিয়ে পড়েছে। নারীরা একটা পিছিয়ে পড়া অংশ। তো একটা পিছিয়ে পড়া অংশকে যখন তুমি সামনে সমানভাবে আনতে যাবে তখন তোমাকে তাদেরকে একটু বেশি সুবিধা দিতে হবে। এখন বলতে পারো কেন আমাদেরকে তাদেরকে সমান মানে বাড়তি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে কেন সামনে আনতে হবে। তোমার দুটো হাতের মধ্যে একটা হাত কোনো কারণে যে কোনো সময় আমরা যে কোনো একটা দুর্ঘটনায় পড়তে পারি, একটা হাত কোনো কারণে তোমার অচল হয়ে গেল, তখন তুমি কিন্তু এক হাত দিয়ে তোমার যাবতীয় কার্যক্রম চালাবে, কিচ্ছু থেমে থাকবে না। কিন্তু থেমে যাবে কি, তোমার যে মানে কর্মক্ষমতা, তোমার যে সময়টুকু লাগতো সেই সময়টা অনেকখানি বেড়ে যাবে একটা কাজ করতে। কারণ দুই হাত দিয়ে কাজ করলে তুমি যতটা তাড়াতাড়ি করতে পারবে, এক হাত দিয়ে কাজ করলে নিশ্চয়ই সেটা পারবে না। কাজেই এই দুই হাত যাতে সচল থাকে, আমাদের অর্থনীতির চাকা যাতে সচল থাকে, সেজন্যই শুধু আমাদের দেশ না সারা বিশ্বব্যাপী নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য, নারীরা যতটা পিছিয়ে পড়েছে এই পিছিয়ে পড়া অংশকে সামনে নিয়ে আসার জন্য সবসময় আমাদেরকে একটু সুযোগ সুবিধাটা দিতে হবে। এখন একই কথা বারবার এসে যায়, সেটা হলো যে এখন অনেকেই প্রশ্ন জাগতে পারে যে এখন সর্বত্র তো অ্যাট এ গ্লেন্স যদি আমরা দেখি সর্বত্রই নারী, বিশ্বের অনেক রাষ্ট্র ক্ষমতাধর ব্যক্তিত্ব নারী, রাষ্ট্রের প্রধান নারী, বাংলাদেশের বড় বড় মন্ত্রী নারী, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বড় বড় জায়গায় অনেক নারীরা আসন পেতে বসে আছেন বা আসন গ্রহণ করেছেন। সেটা আমরা এক নজরে দেখতে পাই, কিন্তু এটা আমি তোমাদেরকে বারবার করে ব্যাখ্যা করেছি যে এটা আমাদের সার্বিক চিত্র না, এটা হলো একটা আংশিক চিত্র। কিরকম, যে আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে আমরা যদি আমাদের সাধারণভাবে আমাদের পরিবারগুলির দিকে তাকাই, যে তোমরা এখানে যখন যারা
এই মনে করো আমরা একটা ক্লাসরুমে 40 থেকে 45, 50, 60, 70 যাই থাকো না কেন, আমি যদি 50 জন ধরে নিই মিনিমাম একটা সংখ্যা, এবং আমি 51 জন, এই 51 জনকে যদি আমি জিজ্ঞেস করি যে আমরা কতজন কর্মজীবী মায়ের সন্তান, তাহলে আমার মনে হয় যে খুব বেশি হলে 1 বা 2 জন পেতেও পারি, নাও পেতে পারি। তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু কি বলছি, আমার মাকে বলছি আমরা যে মা কি করছেন, মা গৃহস্থালী কাজ করছেন, মা গৃহিণী, হাউস ওয়াইফ। কিন্তু দেখো একজন নারী, একজন মহিলা সকাল থেকে রাত পর্যন্ত কি অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু তার এই পরিশ্রমের কোনো আর্থিক মূল্য নেই। তো একটা নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়, তাহলে কখনোই তাকে আমরা বলতে পারবো না যে তিনি মানে স্বাধীন, কোনোভাবেই না। তো এই নারীদের নিয়ে যারা কাজ করেছেন, যারা বিভিন্ন রকম স্টাডি করে, বিভিন্ন রকম পর্যবেক্ষণ করে, বিভিন্ন গবেষণা করে অনেক কিছু বের করে আনার চেষ্টা করেছেন, সেটা সারমর্ম আমরা দেখার চেষ্টা করব খুব সংক্ষেপে। আমরা এই জিনিসটা তোমাদের আমি বলি, এই পেপারটার মধ্যে যতগুলি টপিক আমরা পড়ব তার মধ্যে এই টপিকটা একটু ডিফারেন্ট। কারণ হলো এটা তোমরা যে প্লেটো অ্যারিস্টটলের থিওরিগুলি পড়েছো ফার্স্ট ইয়ারে, সেই থিওরির মতো এখানে যারা যে থিওরিটা দিয়ে গেছেন সেই জিনিসগুলি আমাদেরকে হুবহু তুলে ধরতে হবে। এবং এটা যদি তোমরা মনোযোগ দিয়ে, একটু মনোযোগ এবং ভালোবাসা যোগ করো, তাহলে এটা খুবই একটা আনন্দদায়ক একটা বিষয় হয়ে দাঁড়াবে। এর আগে আমি যেটা চাবো, তোমরা প্রত্যেকের মধ্যে তোমরা ভুলে যাও তোমরা পুরুষ, তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা একজন মানুষ, এবং একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে কিভাবে সম্মান দিতে হয় তোমরা এখান থেকেই সেই শিক্ষাটা, এমন না আমি বলতে চাচ্ছি না তোমাদের মধ্যে সেই শিক্ষা নেই, কিন্তু সেই শিক্ষাটাকে আগে পরিশীলিত করবে। আমরা একটা জিনিস জানি কিন্তু সেটা মানি না, এবং মানলেও অনেক সময় কোনো রকম নিজেকে বুঝ দিয়ে নিই। কিন্তু আমি চাইবো এই মুহূর্ত থেকে আমার প্রতিটা ছাত্র বিষয়গুলি অনুধাবন করবে। প্রথমে তার মাকে সম্মান করবে, তারপর তার বোনকে সম্মান করবে, এরপরে ভবিষ্যতে যে তোমার জীবন সঙ্গী হয়ে আসবে তাকেও তুমি সম্মান করবে। কারণ প্রতিটা মানুষের সম্মান আলাদা, কেউ কারো পরিপূরক না, কেউ কারোর সঙ্গে কম্প্যারিজন মানে করতে আসবে না, কখনো কারোর সঙ্গে কোনো তুলনায় যাবে না। প্রত্যেকটা মানুষ আলাদা এবং প্রতিটা মানুষের জায়গাও আলাদা। এই জিনিসগুলি থেকে, এই বোধগুলি থেকে তুমি তোমার জীবন বোধটা যদি গড়ে তুলতে পারো, ভবিষ্যতে অনেক সমস্যা থেকে তুমি মুক্ত থাকতে পারবে। তাহলে আমি মনে করব যে তোমাদের এই পেপারটা পড়া সার্থক। এইভাবে নিজেকে তৈরি করবে। এখন যদি তুমি তোমার বোনকে এবং মাকে প্রপার সম্মানটা দিতে পারো, ভবিষ্যতে তুমি যখন তোমার জীবনসঙ্গীকে সেই সম্মানটা দিবে, এবং তোমার ভাই বোর ক্ষেত্রে বড় ভাই যদি থেকে থাকে, বোনের হাজবেন্ড যদি থেকে থাকে, তাকে সেই প্রপার শিক্ষাটা দিবে যে সে শ্বশুর বাড়িতে গিয়ে কার সঙ্গে কী আচরণ করবে, এবং তাকে উপযুক্ত মানে শিক্ষা বলতে আমরা কি বুঝি, শুধু একটা সার্টিফিকেট না। শিক্ষা বলতে আমরা বুঝি সার্বিকভাবে একজন মানুষের যে ধরনের মনে করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার, একজন মানুষকে মানুষ হিসেবে ট্রিট করার যে ক্ষমতাগুলি, সেটাই হলো উপযুক্ত শিক্ষা। তো আমরা যদি একটু মানে মূল আলোচনায় যদি আমরা প্রবেশ করি, তাহলে আমাদের আজকের যে টপিক সেটা হলো নারীবাদ বলতে আমরা কি বুঝি, এবং নারীবাদের বিভিন্ন তত্ত্ব, যেটা আমি বললাম যে বিভিন্ন থিওরি রয়েছেন, বিভিন্ন নারীবাদী দার্শনিক এই নারীবাদের উপরে কাজ করেছেন এবং তারা এটার উপরে গবেষণা করে তাদের মতামতটা দিয়েছেন। প্রত্যেকের মতামত যদি আমি খুব সারমর্ম তোমাদেরকে সামনে তুলে ধরি মূল আলোচনায় যাওয়ার আগে, তাহলে প্রত্যেক নারীবাদী দার্শনিকের সার কথা এক, যে শিক্ষাটা প্রপার হতে হবে। শুধু শিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট অর্জন না, সেই শিক্ষায় যেন একজন মানুষ তার বিবেক, তার আত্মা, তার মন, যেটাই আমরা বলি না কেন, শুধু সার্টিফিকেট না, যে মানুষ হিসেবে আমার বিবেককে যদি আমি জাগ্রত করতে পারি, আমি যদি অন্যায় করলে আমার বিবেক আমাকে বলে দেয় যে তুমি এই কাজটা অন্যায় করছো। প্রপার শিক্ষায় যদি আমরা নারীকে শিক্ষিত করতে পারি এবং তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, তাহলেই এই নারীবাদী তাত্ত্বিকরা যা বলতে চেয়েছেন, যা করতে চেয়েছেন, সব সাকসেসফুল হবে, মানে সব সফল হবে। আদারওয়াইজ হবে না। কারণ এই চেঞ্জটা আনতে হবে তোমাদের। প্রতিটা পেপার ইন্ট্রোডিউস করার আগে মানে যারা করেন তাদের মাথায় একটা ধারণা থাকে। তো এই পেপারটা তোমরা ছেলেরাও পড়ছো, মেয়েরাও পড়ছো, মানে শুধু যে একতরফা
নারী নির্যাতনই হচ্ছে তা না, উল্টোটাও হচ্ছে, কিন্তু যেটা বেশি হচ্ছে সেটা নিয়ে আমরা কনসার্ন। আমরা কোনো নির্যাতনই চাই না, আমরা চাই একে অপরের পরিপূরক হয়ে বাঁচতে। কেউ কি কাউকে ছাড়া বাঁচা সম্ভব? এই যে তুমি পৃথিবীতে এসছো, কার মাধ্যমে এসছো? মায়ের মাধ্যমে। তো এখন যদি তুমি একটা নারীকে অবহেলা করো, তাকে নির্যাতন করো, তুমি তোমার মাকেই অসম্মান করলে। এবং কোনো সন্তান হিসেবে কোনো মা চান না তার সন্তানটা মানে কুসন্তান হোক, কোনো মা এটা চান না। তবে আমি যে কথাটা বারবার বলি, যে এই কথাগুলি কেন বলছি, এই কথাগুলি বলছি যে শুধু তোমরা এটা মুখস্থ করবে, পরীক্ষার খাতায় লিখে দিবে তা না। আমি চাই যে তোমরা মানসিক গড়নে, মননে তোমরা পরিপূর্ণ একজন মানুষ হয়ে গড়ে ওঠো। নিজেকে পুরুষ হিসেবে কখনো ভুলেও মানে অহংবোধ ভেতরে আনবে না যে আমি তো পুরুষ, তাহলে আমি নির্যাতনকারী। নো, নেভার। তুমি পুরুষ, এটা সৃষ্টিকর্তার একটা ফর্মে তোমাকে পাঠিয়েছে, তার একটা করুণা। তার মানে আমি নিজেকে ছোট ভাববো, এটা কখনোই, এটা ভাবা ঠিক না। আমাদের সমাজ আমাদের নারীকে বিভিন্ন ভাবে, আমি তোমাদেরকে এর আগের ক্লাসে পড়িয়েছি যে ছোটবেলা থেকে ওইভাবে, মেয়ে তুমি আস্তে কথা বলো, মেয়ে তুমি আস্তে হাঁটো, মেয়ে তুমি ঘরের কাজে সহযোগিতা করো, মেয়ে তুমি পুতুল নিয়ে খেলো, মেয়ে তুমি রান্নাবান্না ছোট হাঁড়ি পাতিল দিয়ে রান্নাবান্না করো। এইভাবে আমরা একটা মেয়েকে গড়ে তুলি। আর পাশাপাশি ছেলেকে বিভিন্ন ধরনের আউটডোর গেম যা আছে ওগুলি খেলা শুরু করি, রেসলিং খেলা দেখাই ইত্যাদি। মানে ছেলে মেয়ে আমরা পরিবার থেকে আলাদাটা করে দিই। এবং সবচেয়ে মজার বিষয় হলো, এই কথাটা তোমাদেরকে আমার খুব বলতে ইচ্ছা করছে, যখন আমি নারীবাদের উপর মানে পিএইচডি করতে গেলাম, তখন আমি গবেষণা করে মানে যে জিনিসটা দেখেছি, যে অধিকাংশ মায়েরা প্রথম সন্তান হিসেবে একটা পুত্র সন্তান আশা করেন। এটার কারণ কি? কেন আমি একজন নারী হয়ে কেন একজন মানে পুত্র সন্তান আশা করব? হোয়াই নট একটা কন্যা সন্তান? কি অপরাধ? কারণ ওই যে আমাদের সমাজ দ্বারা একটা প্রচলিত একটা রীতি চলে আসছে, যে ছেলে আমাদেরকে শেষ সময়ে দেখাশোনা করবে, আমাদের ভরণ পোষণ দেবে, আমাদের খাওয়াবে, আর মেয়ে হলে তাকে আরো উল্টা বড় করে পড়াশোনা শিখিয়ে তাকে অন্যের বাড়ি পাঠিয়ে দিতে হবে। কতটা দুঃখজনকভাবে বিষয়টা, মানে এটা তো আমরা সাধারণভাবে জানি, যখন গবেষণায় আমি এটা বের করতে পারলাম তখন আমার খুব মনের মধ্যে কষ্ট লাগলো। যে এবং অনেক দেশে এখনো তোমরা জানো যে ভ্রূণ অবস্থায় যদি বুঝতে পারে যে এটা কন্যা সন্তান, তাকে মেরে ফেলা হয়। অনেক দেশের উদাহরণ তোমাদের সামনে, তোমরা একটু নেট ঘাটলেই জানতে পারবে। তাহলে আমরা চাই যে এই জায়গাটা থেকে আমি একটা জিনিসে তোমাদের কাছে চাওয়া, যে তোমাদের মানসিকতাটার পরিবর্তন হোক। তাহলেই আমি মনে করবো যে এই পেপারটা পড়ানো সার্থক। তাহলে দেখো, নারীবাদ কি? নারীবাদ হলো নারীদের নিয়ে যে মতামত, বিভিন্ন নারীবাদী দার্শনিকগণ বা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ নারীদের নিয়ে যে গবেষণা করে গেছে, নারীদের সর্বক্ষেত্রে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে নারীদের অধিকার, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অধিকার নিয়ে যে কথা বলেছেন, সেটাই নারীবাদ। মানে প্রত্যেকটা নারীকে তার প্রাপ্য অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী কাজ দিতে হবে। কাজ না দিয়ে আমি বলতে পারবো না যে এই কাজের জন্য মেয়েরা অনুপযুক্ত। আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, নারী মানে মেয়ে মানে শিক্ষকতা পেশায় আসবে, মেয়ে মানে ডাক্তার হবে। কেন, মেয়েরা কি অন্য পেশায় পারে না? পারে। তাহলে কি কোথায় লেখা আছে বলো? তোমরা এই জিনিসগুলি ভাববে, গবেষণা করবে, স্টাডি করবে। কোথায় লেখা আছে গৃহস্থালী কাজ, সন্তান লালন পালন করা শুধু নারীদের কাজ, রান্না বান্না করা শুধু নারীদের কাজ? অথচ গিয়ে দেখো বিভিন্ন 5 স্টার হোটেলে গিয়ে দেখো সব শেফ পুরুষ। তাহলে কি দাঁড়াচ্ছে? যে আমরা সমাজ কর্তৃক আরোপিত হয়ে এই জিনিসগুলি আমরা পেয়েছি এবং সেই জিনিসগুলি আমরা সবার উপরে চাপিয়ে দিচ্ছি। তাহলে দেখো, নারীবাদ বলতে আমরা কি বুঝি? নারীবাদ বলতে বুঝলাম যে সর্বক্ষেত্রে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেটাই হলো নারীবাদ। নারীবাদের অর্থ এবং সংজ্ঞা একটু আস্তে আস্তে লিখে নাও। ক্লাসরুমে হলে আমি তোমাদেরকে বোর্ডে হয়তো লিখে, কিন্তু এত তো একসাথে লেখা সম্ভব না, তাই একটু লিখে নাও যে নারীবাদের ইংরেজি প্রতিশব্দ হলো ফেমিনিজম। নারীবাদের ইংরেজি প্রতিশব্দ হলো ফেমিনিজম। এটি একটি ফরাসি শব্দ যা ফ্যামি থেকে এসেছে, FEMME। ফেমিনিজম এসেছে ফ্যামি থেকে। ফ্যামি শব্দের অর্থ হলো নারী।
এই নারীর সঙ্গে ইজম ISM ইজম যুক্ত হয়েছে, ইজম যুক্ত হয়েছে নারীবাদ বা ফেমিনিজম। আমি আরেকবার বলছি, দেখো, নারীবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফেমিনিজম। এই ফেমিনিজম শব্দটি এসছে ফরাসি শব্দ ফ্যামি থেকে, যার অর্থ হচ্ছে নারী। এই ফ্যামির সঙ্গে ইজম যুক্ত হয়ে এটা হয়ে গেল ফেমিনিজম, অর্থাৎ নারীবাদ। ফেমিনিজম 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ফরাসি কাল্পনিক দার্শনিক, দেখো নাম লিখে রেখেছি, চার্লস ফুয়েরার সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন। তবে 19বিংশ শতাব্দীর 80-র দশকে ফ্রেঞ্চ উমেন্স সার্ফেস সোসাইটির প্রতিষ্ঠাতা হুবার্টিন অকলার্ট নারীবাদ শব্দটি ব্যবহার করেন। তাহলে দেখো কি দাঁড়ালো, প্রথম নারীবাদ শব্দটি ব্যবহার করেন কে? কাল্পনিক সমাজতন্ত্র, ফরাসি কাল্পনিক সমাজতন্ত্র চার্লস ফুয়েরার। আমি তোমাদেরকে একটা কথা বারবার মনে করিয়ে দিই যে তোমরা যখনই কোনো রাষ্ট্র দার্শনিকের নাম, বিভিন্ন চিন্তাবিদের নাম, নারীবাদী দার্শনিকের নাম, যে কোনো নাম তোমরা লিখবে, সেই নামটা অবশ্যই তোমরা ইংরেজিতে লেখার চেষ্টা করবে, ইংরেজিতে লেখার চেষ্টা করবে। তাহলে কি দাঁড়ালো যে চার্লস ফুয়েরা সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন। তবে 19বিংশ শতাব্দীর 80-র দশকে ফ্রেঞ্চ উমেন সার্ফেস সোসাইটির প্রতিষ্ঠাতা হুবার্টিন অকলার্ট নারীবাদ শব্দটি ব্যবহার করেন। তাই বলা যায় 1980-র দশকে ফ্রান্সে প্রথম নারীবাদ ব্যবহার করা হয়। এখন দেখো যে এই যে নারীবাদের কথা আমরা বললাম, যে চার্লস ফুয়েরার, ফরাসি রাষ্ট্র দার্শনিক চার্লস ফুয়েরা সর্বপ্রথম এই নারীবাদ শব্দটি ব্যবহার করেন। এবং নারীবাদের অর্থ কি, সংজ্ঞা কি। তাহলে তোমরা এই নারীবাদটা কিভাবে প্রথম কে ব্যবহার করলো, ফেমিনিজম শব্দটি কোথা থেকে আসলো, ফ্যামি শব্দের অর্থ কি, ইজম যুক্ত হয়ে কি হলো, এইটুক তোমরা দিয়ে এরপরে তোমরা বিভিন্ন রাষ্ট্র দার্শনিক বা বিভিন্ন নারীবাদী দার্শনিক নারীবাদ নিয়ে যে সংজ্ঞাগুলি দিয়েছে, সেই সংজ্ঞাগুলির মধ্য থেকে বেছে বেছে 3টা থেকে 4টা সংজ্ঞা তোমরা আলোচনা করবে। এরপরে নিজে একটা এই নারীবাদী দার্শনিকদের সংজ্ঞা এবং এই নারীবাদের সাধারণ সংজ্ঞা, এই 2টা সংজ্ঞাকে একত্রিত করে তোমরা একটা কনক্লুশন টানবে। তাহলে তোমাদের এটা নারীবাদ বলতে কি বুঝো, এটা তোমাদের তৈরি হয়ে গেল। আমি আরেকবার বলছি, মন দিয়ে শোনো। প্রথমে এই নারীবাদ শব্দটি কিভাবে কোত্থেকে আসলো, কে প্রথম ব্যবহার করলো, কোন প্রতিষ্ঠাতা প্রথম ব্যবহার করলো, এইটুক টেনে এরপরে কি করবে, বিভিন্ন নারীবাদী দার্শনিক বা রাষ্ট্র দার্শনিক নারীবাদ নিয়ে যে থিওরিগুলি, তত্ত্বগুলি দিয়েছেন, যে সংজ্ঞাগুলি, যে সংজ্ঞাগুলি দিয়েছে, সেই সংজ্ঞা থেকে 3টা থেকে 4টা ম্যাক্সিমাম সংজ্ঞা তোমরা লিখবে। লিখে এরপরে তোমরা ভূমিকা এবং এই সংজ্ঞাগুলিকে তোমরা সারসংক্ষেপ করে সুন্দর একটা উপসংহার টানবে। এটা কিসের জন্য? এটা হলো নারীবাদ বলতে কি বুঝো, এইটুকের জন্য। তাহলে এই প্রস্তুতিটা তোমাদের হয়ে গেল। এরপরে দেখো নারীবাদের উৎপত্তি এবং বিকাশ। তাহলে নারীবাদটা কি, এটা আমরা খুব সুন্দর করে বুঝলাম যে নারীবাদটা কোথা থেকে আসলো, নারীবাদ শব্দের ইংরেজি প্রতিশব্দ কি, কি কি ভাব 2টা শব্দ যুক্ত হয়ে কোন দেশে দার্শনিক প্রথম ব্যবহার করেন, কোন প্রতিষ্ঠান প্রথম ব্যবহার করেন, ফ্রান্সে কিভাবে আসে, ইত্যাদি ইত্যাদি আমরা জানলাম। এরপরে দেখো নারীবাদের উৎপত্তি এবং বিকাশ। নারীবাদের উৎপত্তি ঘটেছিল পশ্চিম ইউরোপ এবং আমেরিকায়। নারীবাদের উৎপত্তি ঘটেছিল এবং এই নারীদের নিয়ে, এই যে নারীদের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এই অধিকারসমূহ নিয়ে প্রথম যে আন্দোলন, সেটা প্রথম হয়েছিল পশ্চিম ইউরোপ এবং আমেরিকায়। উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক ঐতিহ্যের মধ্যে এই আন্দোলন শুরু হয়। মূলত পাশ্চাত্যের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের মধ্যে নারীবাদের মূল প্রেরণা নিহিত। এসব তত্ত্ব থেকেই ধীরে ধীরে নারীবাদী আন্দোলন ও তত্ত্ব বিকশিত হয়েছে। একটু বোঝার চেষ্টা করো, মূলত পাশ্চাত্যের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলতে আমরা কি বুঝি, প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া, ধ্যান ধারণা সব কিছু আলাদা, কিন্তু একজন মানুষ হিসেবে তার কিন্তু কিছু বেসিক নিড আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা থেকে বঞ্চিত কারা? নারীরা। নারীবাদের তাহলে কি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের মধ্যে নারীবাদের মূল প্রেরণা প্রথিত। গণতান্ত্রিকভাবেও নারীরা সব অধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের কোনো ভোটাধিকার ছিল না, নারী স্বাধীনতা ছিল না, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ছিল না। এই বিষয়গুলি পর্যালোচনা করে বোঝা গেছে যে নারীরা পিছিয়ে আছে, এটা একটা আন্দোলন দরকার। এই আন্দোলনের মধ্য দিয়ে নারীদেরকে তাদের প্রাপ্য অধিকারসমূহ ফিরিয়ে দিতে হবে।
আধুনিক সংজ্ঞায়, তাহলে আধুনিক সংজ্ঞা কি নারীবাদের? পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে নারীর হীনমর্যাদা সম্পর্কে সচেতনতা অর্জন। নারীকে বুঝতে হবে যে আমি প্রতিটা ক্ষেত্রে হীনমর্যাদার অধিকারী, সচেতনতা অর্জন করতে হবে। এই অবস্থা পরিবর্তনে নারী ও পুরুষকে সচেতন হওয়ার প্রক্রিয়া। সচেতন হওয়ার জন্য সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যে কথাটা আমি তোমাদেরকে বারবার করে বলছি যে এই পেপারটা কেন তোমরা পড়ছো, তোমরা এই জন্যই পড়ছো যে তোমাদের সহযোগিতা ছাড়া নারীদের এই অবস্থার পরিবর্তনের কোনো ধরনের কোনো সুযোগ নেই। কারণ আমরা মুদ্রার এপিঠ এবং ওপিঠ। এখন আমরা জানি, আমি একই কথা গত ক্লাসেও বলেছি, অনেক তোমরা দেখতে পাচ্ছ যে অনেক নারীরাই কাজ করছে, কর্মক্ষেত্রে যাচ্ছে, কিন্তু জানো দিন শেষে, মাস শেষে যখন বেতনটা পাচ্ছে, সেই বেতনটার টাকাটা সে কিভাবে খরচ করবে সেই অধিকার তার নেই। তাহলে এই এই তোমার কি বলবো, এটাকে কি বলবো, এই এই নারীবাদ আমরা চাই না। তাহলে আমরা কি চাই? আমরা চাই হলো যে নারী তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং যোগ্যতা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করবে, ইচ্ছা অনুযায়ী সেটা প্রয়োগ করবে। তার যেখানে মন চায়, তার নিজের বাবা মার জন্য হোক, নিজের শ্বশুরবাড়ির মানুষের জন্য হোক, তার কোনো দরিদ্র আত্মীয় স্বজনের জন্য হোক, ইত্যাদি ইত্যাদি, সব ক্ষেত্রে তার যেখানে যেটা মনে হয়, তার বিবেক যেটা বলবে, সেই অধিকারটুকু তার থাকবে। তাহলে এই বিষয়টাকে একটু ভাবো। তাহলে এই যে নারীবাদের উৎপত্তি, নারীবাদের বিকাশ, নারীবাদ বলতে আমরা কি বুঝি, সব কিছুকে যদি আমরা একটা সারমর্মের মধ্যে নিয়ে আসি, তাহলে বিষয়টা দাঁড়ালো যে নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন, সেটাই হলো নারীবাদ। যে অধিকার থেকে নারীরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত। আমরা বারবার যে কথাটা বলি, তোমরা একটা অংশকে দেখে কখনোই ভাববে না যে নারীরা অনেক এগিয়ে গেছে। এটা হলো একটা সমাজের একটা সামান্য একটা অংশ, যে অংশটাকে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এই সামান্য অংশ নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ না, আমাদের 64টা জেলা নিয়ে আমাদের বাংলাদেশ, এতগুলি বিভাগ নিয়ে আমাদের বাংলাদেশ। তোমরা যে যেখানে আছো সর্বত্র তাকিয়ে দেখো যে কত পার্সেন্ট নারী। তুমি যে এলাকায় বাস করো, এখানে যদি তুমি একটু জরিপ করার সুযোগ পাও, তোমার জানার আগ্রহের জন্য, যে এলাকায় আছো, পরিবার থেকে শুরু করে চারপাশে যে নারীগুলি আছে, তারা প্রতিদিন কি করছে এবং তারা আর্থিকভাবে কতজন সচ্ছল। অনেকে আছে যে ঘরের মধ্যে পোলট্রি খামার থেকে শুরু করে বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের কাজকর্ম করে অর্থ উপার্জন করছে, এদের কথা আলাদা। বাকি এদের পার্সেন্টেজ কত, এবং বাকিরা গৃহস্থালী কাজ যারা করছে এবং যারা শুধু সারাদিন রান্না বান্না ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করছে, এদের সংখ্যা কত। এই জরিপটা আমি চাই তোমরা নিজেরা করো, তাহলে বিষয়গুলি তোমাদের কাছে আরও সুস্পষ্ট হবে, আরও বেশি কি হবে, হৃদয়গ্রাহী হবে। তোমরা তখন ফিল করবে যে না, বিষয়গুলি তো আসলেই অনুচিত হচ্ছে, সমাজ কর্তৃক যে জিনিসগুলি চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা অনুচিত। এরপর দেখো, তাহলে আমরা বুঝলাম যে নারীবাদ কি, নারীবাদ উৎপত্তি কিভাবে, বিকাশ কিভাবে। এবার দেখো নারীবাদের কিছু বৈশিষ্ট্য, আমি একটু পড়ে যাই, তোমরা একটু মন দিয়ে শোনো, বইতে সব পাবে। নারীকে মানব জাতির অর্ধাংশ হিসেবে বিবেচনা করে পরিবার, সমাজ ও রাষ্ট্রে তার যথাযথ মর্যাদার দাবি। এটা হচ্ছে প্রথম দাবি। নারীকে কি করতে হবে? মানব জাতির অর্ধাংশ, মানব জাতি পুরুষ নারী মিলে মানব জাতি, এর অর্ধাংশ হলো নারী, অর্ধাংশ হলো পুরুষ। তাহলে যেহেতু এই নারীকে তার প্রাপ্য সম্মানটুক দেওয়া হচ্ছে না, প্রাপ্য সম্মানটুক দিয়ে তাকে পরিবার, প্রথমত পরিবার, এরপর সমাজ, এরপর রাষ্ট্র, তিন ক্ষেত্রেই তার যথাযথ মূল্যায়ন করতে হবে। নারী পুরুষ সমতা আন্দোলনের জন্য নারীকে কঠোরভাবে লড়তে হবে, যে আমার অধিকার কেউ দিয়ে দেয় না, অধিকার আমাকে অর্জন করতে হবে। এরপর নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো। রাজনীতিতে যে নারী অংশগ্রহণ করছে, এখানে যদি তোমরা একটু দেখো যে তোমরা জানো যে আমাদের যে আইনসভা, জাতীয় সংসদ, সেখানে সংরক্ষিত আসন রয়েছে। তাহলে সংরক্ষিত আসনে কেন প্রয়োজনীয়তা? যাতে নারীরা, পিছিয়ে পড়া নারীরা একটু সুযোগ সুবিধা পায়। কিন্তু একটু তোমরা যদি খুব কাছ থেকে দেখতে চাও, তাহলে দেখো এই সংরক্ষিত নারীদের তাদের কর্মপরিধি কতটুকু, বা তাদের কতটুকু কাজ করার স্বাধীনতা আছে, বা তারা ইচ্ছা করলে কতটুকু কাজ করতে পারে।
এই বিষয়গুলি যদি দেখো যে তাহলে তোমরা খুব দুঃখ পাবে এবং ধাক্কা খাবে যে এরা নামমাত্র, খুব কম তাদের গণ্ডি, এবং আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নারীরা বিভিন্ন ধরনের কর্মের সঙ্গে যুক্ত, কিন্তু তাদের হাত কিন্তু বাঁধা। তাদেরকে কন্ট্রোল করছে কারা? পুরুষরা। এবং তাদের কিন্তু পর্যাপ্ত ইচ্ছে থাকলেও তারা অনেক কিছু করতে পারছে না। কিন্তু দেখা যাচ্ছে নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করছে, কিন্তু তোমার যদি মানে কাজ করার এবং সেটাকে মানে কোনো পরিকল্পনা গ্রহণ করার এবং সেটাকে অ্যাপ্লাই করার যদি তোমার স্বাধীনতা না থাকে, তাহলে তো এই কাজের কোনো মূল্য নাই। তুমি নামমাত্র তুমি একটা বসে আছো এক জায়গায়, আর কি একজন সাংসদ হিসেবে তুমি বসে আছো, তোমার কোনো ক্ষমতা নেই। কিন্তু এই কাজটাই কিন্তু আমাদের সমাজে হচ্ছে। অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য সম্পত্তির উত্তরাধিকার সহ অর্থনীতি ক্ষেত্রে সমূহে নারী পুরুষের সমতা বৃদ্ধি করতে হবে। অর্থনীতির ক্ষেত্রেও যদি দেখো এবং সম্পত্তির ক্ষেত্রে যদি দেখো, আমাদের হিন্দুদের মধ্যে তো তোমরা খুব ভালো করে জানো যে মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ির সম্পত্তির কোনো অংশ পায় না। এই জন্যই কিন্তু এখনো পরোক্ষভাবে আমাদের যৌতুক প্রথাটা টিকে আছে। আর তোমাদের মধ্যে মনে করো যে মুসলিমদের কথা যদি আমি বলি, তাহলে কি দেখা যায় যে ভাই বোন যখন সম্পত্তি ভাগ হবে, এখানেও কিন্তু বোন ভাইয়ের সমান পাচ্ছে না। কেন? কি কারণ বলো? তাহলে এই বিষয়গুলি আমাদেরকে দেখতে হবে যে সর্বক্ষেত্রেই নারীরা বঞ্চিত। এরপর কি আইনি বৈষম্য দূর করে উত্তরাধিকার, অভিন্ন বিবাহ বিচ্ছেদ আইন তৈরি করতে হবে। নারীবাদের পরিবেশ উন্নত করতে হবে, নারীদের জন্য পরিবেশ উন্নত করতে হবে, যেটা আমাদের সব সময়ের মানে সর্বাগ্রে যে আমাদের কামনাটা, আমাদের চাওয়াটা, সেটা হলো যে একটা সুন্দর পরিবেশ, যে পরিবেশে নারী পুরুষ সুন্দরভাবে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারবে। আমি যে কথাটা বললাম যে দুটো হাতের মধ্যে একটা হাত যদি আমি অফ করে রাখো, তুমি অফ করে রাখো, তাহলে তোমার কাজটা করতে দ্বিগুণ সময় লাগবে। কাজে এই সমাজে এই অর্থনৈতিক চাকাকে যদি আমরা সচল করতে চাই, নারী পুরুষ একসাথে আমাদেরকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। এবং নারী বলে তাকে দূরে ফেলে রাখা যাবে না, তাকে মানসিকভাবে ছোট করা যাবে না। তাকে যে তুমি কাজ করার আগে যদি তুমি বলো যে তুমি তো এই কাজ পারবে না, তাহলে সে মানসিকভাবে দুর্বল হয়ে যাবে। তাকে প্রমাণ করার সুযোগ দিতে হবে যে পারে কি পারে না। তাকে তোমার চাঙ্গা করার জন্য তাকে আরো সাহস দিতে হবে যে না, তুমি পারবে, তোমাকে পারতে হবে। এইভাবে যখন আমরা প্রত্যেকে একটা ঘর থেকে, একটা পরিবার থেকে, সমাজ থেকে এই ধরনের মানসিক পরিবর্তন এনে নারীদের পাশে দাঁড়াবো, আমার মায়ের পাশে, বোনের পাশে, তখন দেখবে আস্তে আস্তে এই পরিবার মানে এই সমাজ পরিবর্তিত হতে বাধ্য। এবং এই পরিবার সমাজ পরিবর্তিত হলেই আমরা একটা কাঙ্ক্ষিত রাষ্ট্রে পৌঁছাতে পারবো, যে রাষ্ট্রের নারী পুরুষ, অর্ধেক নারী পুরুষ মিলে একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ শুধু পুরুষরা মিলে যে অর্থনীতিতে যে কন্ট্রিবিউশনটা রাখছে, যদি এর সঙ্গে নারীরা যুক্ত হয়, নারীরা কাজ করছে। দেখো তোমরা কৃষিক্ষেত্রে যদি দেখো যে একজন কৃষক ভোর থেকে রাত পর্যন্ত যে পরিশ্রম করছে, কৃষানি কোনোভাবেই তার চেয়ে কম পরিশ্রম করছে না। তোমরা নিজেরা একটু জরিপ করে দেখো। কিন্তু শুধু অর্থনীতিতে কৃষকের অবদানটা আসছে, কৃষানির অবদানটা কিন্তু আসছে না। কিন্তু দিনরাত কিন্তু কৃষকের পাশে, বরঞ্চ তার চেয়ে আরও পরিবার সামলিয়ে, রান্না বান্না করে, সন্তান সামলিয়ে সে কৃষকের পাশে এসে মানে সমানভাবে পরিশ্রম করছে। তাহলে এটা হলো নারীর অদৃশ্য অবদান, যে অবদানটাকে আমরা কাউন্ট করছি না অর্থনীতিতে। তাহলে যখন আমরা কাউন্ট করব, এবং যারা এখনো কিছু করছে না, প্রত্যেকেরই কিছু না কিছু অবশ্যই সক্ষমতা আছে, সুযোগ না দিলে আমি কিভাবে জানবো? তাহলে সেই সক্ষমতাগুলি কাজে লাগিয়ে যখন একটা সমাজ অর্থনীতির চাকাটা কার্যকরী করবে, তখনই সমাজের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলি আমরা দেখলাম যে নারীবাদের বৈশিষ্ট্যের মধ্যে এই জিনিসগুলি থেকে, এই বৈশিষ্ট্যগুলি থেকে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে মূল উদ্দেশ্যটা কি, আমরা কি চাই, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এরপরের যে বিষয়টা, নারীবাদের বিভিন্ন তত্ত্ব, এটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। বিষয়গুলি আমি বললাম যে থিওরির মতো তোমরা মাথায় রাখবে। এটা এই যে প্লেটো অ্যারিস্টটলের থিওরির মতো, যে যা বলে গেছেন তাই তোমাদেরকে আলোচনা করতে হবে। তবে এই নারীবাদী তত্ত্ব তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন মানে সংখ্যায় বেশি পেতে পারো, কিন্তু মূলত এই তত্ত্ব বা থিওরি হলো এই চারটিকে ভেঙে টেঙে আরো বেশি হয়েছে। তাহলে কি আজকে শুধু এই চারটি তত্ত্ব তোমরা একটু মনে রাখো। প্রথমটা হলো উদারপন্থী নারীবাদ, দ্বিতীয়টা হলো আমূল বা প্রগতি বা র্যাডিক্যাল নারীবাদ, তৃতীয়টা হলো মার্ক্সীয় নারীবাদ, এবং চতুর্থ হলো সমাজতান্ত্রিক নারীবাদ। আমরা প্রত্যেকটা নারীবাদ সম্পর্কে আগামী ক্লাসে
অল্প অল্প করে আলোচনা করব। এর আগে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকলো, আজকে যে নারীবাদ নিয়ে পড়ালাম, নারীবাদ কি, নারীবাদের উৎপত্তি, বিকাশ, নারীবাদের বিভিন্ন বৈশিষ্ট্য, লক্ষ্য এবং এই যে এই তত্ত্ব চারটার নাম, এগুলি তোমরা খুব ভালোভাবে পড়ে ফেলবে। তাহলে আগামী ক্লাসে তোমাদের এই জিনিসগুলি বুঝতে খুব সুবিধা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে শেষ করছি। শুভরাত্রি।